হ্যালো ভিউয়ার্স অ্যান্ড মাই বিলাভড স্টুডেন্টস, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিও টিউটোরিয়ালে। আমরা বাস্তব জীবনে যে কাজটাই করি, একটা নির্দিষ্ট সময় শেষে আমরা সেই কাজটার ফলাফল জানার জন্য অপেক্ষা করি। এই ধরো, তুমি তোমার পরীক্ষা দেওয়ার পরে তোমার পরীক্ষার রেজাল্টটা কী, ফলাফলটা কী, এটা জানার জন্য ব্যাকুল হয়ে থাকো, উদ্গ্রীব হয়ে যাও। তদ্রূপ ব্যবসায়ের ক্ষেত্রে এর ব্যতিক্রম নয়। একজন মালিক ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করে একটা নির্দিষ্ট সময় শেষে মালিক জানতে চায় এই ব্যবসায়ের অবস্থা কী, বা এই ব্যবসায় লাভ বা ক্ষতির পরিমাণটা কী। আর মালিকের এই চাহিদা, মালিকের এই জানতে চাওয়াটা, এই তথ্যের চাহিদাটা পূরণ করে হিসাব বিজ্ঞান। হিসাব বিজ্ঞান একটা নির্দিষ্ট সময় শেষে যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের এই তথ্যগুলো প্রদানের জন্য কতগুলো বিবরণী তৈরি করে, যাকে আমরা হিসাব বিজ্ঞানের ভাষায় আর্থিক বিবরণী বলি। আজকে আমরা আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আর্থিক বিবরণী। এই আর্থিক বিবরণী চ্যাপ্টার থেকে তোমাদের বোর্ড পরীক্ষায় বাধ্যতামূলকভাবে 2টি প্রশ্নের অ্যান্সার করতে হবে। তাহলে এ থেকেই বোঝা যায় এই অধ্যায়ের গুরুত্বটা কতটুকু, সেটা মালিকের ক্ষেত্রে এবং একজন পরীক্ষার্থী হিসেবে তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে আমরা এখন আর্থিক বিবরণী নিয়ে আলোচনা করব। আর্থিক বিবরণী কাকে বলে, আগে এই ব্যাপারটা একটু জানি। আর্থিক বিবরণী বলতে বোঝায় একটা ব্যবসায় প্রতিষ্ঠানের কতগুলো বিবরণী, যেগুলোর মাধ্যমে ব্যবসায় প্রতিষ্ঠানটার আর্থিক ফলাফল জানা যাবে, আর্থিক অবস্থা জানা যাবে, নগদ অর্থের আগমন ও নির্গমন সম্পর্কে জানা যাবে। তাহলে আমরা একটু সংজ্ঞাটা যদি দেখি, লক্ষ্য করি, যে সকল বিবরণীর মাধ্যমে কোনো ব্যবসায়ের আর্থিক ফলাফল আর্থিক অবস্থা ও নগদ অর্থের বা নগদ তহবিলের আগমন নির্গমন সম্পর্কে ধারণা লাভ করা যায়। তাহলে আমরা যদি সংজ্ঞাটি বিশ্লেষণ করি, তাহলে দেখতে পারবো যে সকল বিবরণীর মাধ্যমে কোনো ব্যবসায়ের আর্থিক ফলাফল, আর্থিক অবস্থা ও নগদ তহবিলের আগমন ও নির্গমন সম্পর্কে আমরা ধারণা লাভ করতে পারি, সেই সকল বিবরণীকে আমরা বলবো আর্থিক বিবরণী। তাহলে এখানে আমরা আর্থিক ফলাফল বলতে কি বোঝায়? আর্থিক ফলাফল বলতে বোঝায় একটা প্রতিষ্ঠানের লাভ বা ক্ষতির পরিমাণটা কি, প্রতিষ্ঠানটা কি লাভ করলো না ক্ষতি করলো। আর্থিক অবস্থা দিয়ে জানা যাবে বছর শেষে ব্যবসায়ের সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্ব সম্পর্কে জানা যাবে। নগদ তহবিলের আগমন ও নির্গমন, এটা হচ্ছে যে সারা বছর ব্যবসায়ে কী পরিমাণ নগদ টাকা আসলো এবং কী পরিমাণ নগদ টাকা চলে গেল, এই সম্পর্কে আমরা বিস্তারিত
ধারণা লাভ করতে পারবো। আর্থিক বিবরণী তৈরির জন্য আন্তর্জাতিক হিসাবমান 1 বা IAS 1 ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 1 কতগুলো নির্দেশনা দিয়েছে, তাদের সেই নির্দেশনা অনুসারে আর্থিক বিবরণীর 5টা অংশ থাকবে। তাহলে আন্তর্জাতিক হিসাবমান 1 বা এটাকে IAS 01 ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, এই অনুসারে এখানে বলা হয়েছে আর্থিক বিবরণীর 5টা অংশ থাকবে। আর্থিক বিবরণীর তাহলে কয়টা অংশ? 5টা অংশ। প্রথম হচ্ছে বিশদ আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী, নগদ প্রবাহ বিবরণী। এটা বিবরণী বলা হলেও লাস্টের অংশটা এটা কোনো বিবরণী নয়, এটা হচ্ছে যে প্রয়োজনীয় নোট ও হিসাবের নীতিমালা। এটাকে আমরা সংক্ষেপে টিকা বলতে পারি। তাহলে IAS 1 অনুসারে 5টা বিবরণী তৈরি করার জন্য বলা হয়েছে। সেই 5টা বিবরণী হচ্ছে যে বিশদ আয় বিবরণী। এইটা থেকে প্রতিষ্ঠান তার আর্থিক ফলাফল জানতে পারবে। ফলাফল মানে কি? লাভ বা ক্ষতি জানতে পারবে। এটা থেকে জানা যাবে ব্যবসায়ের উপরে মালিকের অধিকার কি, মালিকের দাবি কতটুকু আছে, মালিকের দাবি সম্পর্কে জানা যাবে। আর্থিক অবস্থার বিবরণীতে এখানে আমরা সম্পদ সমান দায় ও মালিকানা সত্ত্ব, মানে ব্যবসায় সম্পদ যতটুকু থাকবে তার উপরে দায় এবং মালিকানা সত্ত্ব ততটুকু থাকবে। এই আর্থিক অবস্থার বিবরণীর মাধ্যমে আমরা ব্যবসায় সম্পদ দায় সম্পর্কে ধারণা পাব। নগদ প্রবাহ বিবরণীর থেকে আমরা জানব ব্যবসায়ের নগদ আন্তঃপ্রবাহ ও বহিঃপ্রবাহ সম্পর্কে। আন্তঃপ্রবাহ বহিঃপ্রবাহ মানে ব্যবসায় কি নগদ টাকা আসলো, কি নগদ টাকা চলে গেল, এই সম্পর্কে আমরা জানতে পারবো। আর প্রয়োজনীয় নোট ও হিসাবের নীতিমালা, এখানে হচ্ছে যে এই 4টা বিবরণী তৈরি করতে গিয়ে অ্যাকাউন্টিংয়ের কোন নীতিমালা অনুসরণ করা হলো বা কোনো গণনা কার্যটা আমরা কিভাবে নির্ণয় করলাম, ক্যালকুলেশনটা আমরা এখানে দেখিয়ে দেব, যাতে যারা বিবরণীগুলো দেখবে তারা যাতে খুব সহজে বুঝতে পারে। এটা হচ্ছে যে বিবরণী নয়, এটা হচ্ছে যে কতগুলো এগুলো সহায়ক কাজ, এই 4টা বিবরণী তৈরির সহায়ক কাজ, হেল্প করবে। তাহলে আমরা আন্তর্জাতিক হিসাবমান অনুযায়ী আর্থিক বিবরণীর অংশগুলো জেনে নিলাম। এবার এই অধ্যায়ের করণীয় কী কী, এই অধ্যায়ে আমরা কি শিখব। আগেই বলে রাখি, এই আর্থিক বিবরণীটা হচ্ছে যে এক মালিকানা ব্যবসায়ী প্রতিষ্ঠানের, যে প্রতিষ্ঠানের একজন মাত্র মালিক, সেই প্রতিষ্ঠানের আর্থিক বিবরণী আমরা করতেছি। তাহলে এই অধ্যায় থেকে আমরা কি কি শিখব? করণীয়, এই অধ্যায় শেষে আমাদের জানতে হবে পরীক্ষার জন্য এগুলো। কিভাবে আমরা বিশদ আয় বিবরণী তৈরি করব। তাহলে বিশদ আয় বিবরণী আমরা জানব, মালিকানা সত্ত্ব বিবরণী কিভাবে তৈরি করা হয়, আমরা জানব আর্থিক অবস্থার বিবরণী। এই 3টা বিবরণী আমাদেরকে করা জানতে হবে। আর এই বিবরণীগুলো সবগুলো একটু বড় হয়ে থাকে, আমরা ধাপে ধাপে শিখব। আমরা প্রথমে বিশদ আয় বিবরণী সম্পর্কে ফরম্যাটটা নিয়ে আলোচনা করব, এরপরে মালিকানা সত্ত্ব বিবরণী এবং এরপরে আর্থিক অবস্থার বিবরণী, ফরম্যাটগুলো নিয়ে ধাপে ধাপে আলোচনা করব, আস্তে আস্তে শিখব। যদি আমার বেসিক ক্লাসগুলো ভালোভাবে অনুসরণ করা হয় তাহলে আর্থিক বিবরণীটা তোমাদের কাছে খুব সহজ হয়ে যাবে। তাহলে সবাইকে অনুরোধ করব নিয়মিত আর্থিক বিবরণীর এই লেকচারগুলো অনুসরণ করার জন্য। বিশদ আয় বিবরণী সম্পর্কে একটু ধারণা নিব। বিশদ আয় বিবরণী, আচ্ছা,
বিশদ আয় বিবরণীর ক্ষেত্রে দুই ধরনের বিশদ আয় বিবরণী করা আমাদের জানতে হবে। একটা হচ্ছে এক ধাপ বিশিষ্ট, আরেকটা হলো বহু ধাপ বিশিষ্ট। আয় বিবরণী করার আগে আমরা একটু ব্যবসায়ের ধরন নিয়ে একটু জানবো, এটার সাথে এটা সম্পর্কিত। ব্যবসায়ের ধরন, ব্যবসা তার কর্মকাণ্ডের উপর ভিত্তি করে ব্যবসায়ের ধরন কেমন হয়। কোনো ব্যবসায় আছে যারা পণ্য কেনে, পণ্য বিক্রি করে, মানে ক্রয় বিক্রয়ের মাধ্যমে তাদের ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনা করে। ক্রয় বিক্রয় করে, কিসের ক্রয় বিক্রয় করে? পণ্য, পণ্য ক্রয় বিক্রয় করে, এর মাধ্যমে তাদের ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনা করে। এটাকে আমরা বলি ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান বা ট্রেডিং বিজনেস। ইংরেজিতে যদি বলা হয় ট্রেডিং বিজনেস, মানে যারা পণ্য কেনা বেচা করে তাদেরকে বলা হয় ট্রেডিং বিজনেস। এদের মূল আয়টা হচ্ছে যে বিক্রয়ের মাধ্যমে সংগঠিত হয়। এদের মূল আয়টা হচ্ছে বিক্রয় আয়। আচ্ছা, এরপরে আরেকটা ব্যবসা আছে যারা পণ্য কেনা বেচা করে না, সেবা দিয়ে ব্যবসায়িক কর্মকাণ্ড সম্পাদন করে। সেবার মাধ্যমে, সেবা প্রদানের মাধ্যমে ব্যবসা করে। এখানে কোনো পণ্য কেনা বেচা হয় না। এই বিজনেসটাকে বলা হয় সার্ভিস বিজনেস, সেবা প্রদানকারী বিজনেস। এখানে কোনো পণ্য বিক্রয় হবে না, তারা সেবা দিয়ে ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনা করে। এক্ষেত্রে এদের মূল আয়টা হচ্ছে সেবা আয়। এই প্রতিষ্ঠানের মূল আয় হবে সেবা আয়। আমি যদি একটা এক্সাম্পল দিই তোমার কাছে আরও ক্লিয়ার হবে। ধরো তোমার বাসার পাশে যে মুদি দোকানদার আছে তাকে তুমি বলবা ট্রেডিং বিজনেস বা ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান, যেমন মুদি দোকানদার। সেবায়ের মধ্যে অনেক আছে, যেমন একজন ডাক্তার। ডাক্তার কি কোনো পণ্য বিক্রয় করে? ডাক্তার রোগী দেখে একটা ফি নেয়, তার মানে সেবা প্রদান করে ইনকাম করে। একজন লয়ার, উকিল, সে আইনি পরামর্শ দিয়ে আয় করে। একজন ইঞ্জিনিয়ার বা প্রকৌশলী, সে তোমাকে নকশা করে দিয়ে টাকা নেবে। ঠিক আছে, তাহলে সেবা প্রদানকারীর উদাহরণের মধ্যে বলতে পারি আমরা ডাক্তার, প্রকৌশলী ইত্যাদি। তাহলে আমরা ব্যবসায়ের ধরন বুঝলাম। আচ্ছা, এবার বিশদ আয় বিবরণীর ক্ষেত্রে আমরা বলেছিলাম এক ধাপ বিশিষ্ট বিশদ আয় বিবরণী, বহু ধাপ বিশিষ্ট বিশদ আয় বিবরণী। যারা পণ্য ক্রয় বিক্রয়কারী ব্যবসায়ী তাদের জন্য এটা হচ্ছে বিশদ আয় বিবরণী। পণ্য ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের বিশদ আয় বিবরণীটা হবে বহু ধাপ বিশিষ্ট। এখানে রেজাল্টটা ধাপে ধাপে বের হবে। আচ্ছা, এক ধাপ বিশিষ্ট বিশদ আয় বিবরণী হবে সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের জন্য। তাহলে সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের জন্য আমরা কী ধরনের আয় বিবরণী তৈরি করব? এক ধাপ বিশিষ্ট। আর পণ্য ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের জন্য বিশদ আয় বিবরণী হবে বহু ধাপ বিশিষ্ট। এখানে এক ধাপ আর বহু ধাপটা কি? এক ধাপ হচ্ছে যে একবারে এখানে ফলাফল বের হয়ে যাবে। আয় থেকে যদি আমরা ব্যয় বাদ দিয়ে দিই, এই প্রতিষ্ঠানের ক্ষেত্রে এক ধাপের ক্ষেত্রে জাস্ট আমরা আয় থেকে ব্যয়টা বাদ দিয়েই প্রতিষ্ঠানের লাভ বা ক্ষতি বের করে ফেলব। আয় থেকে ব্যয় বাদ দিয়ে লাভ বা ক্ষতি বের হয়ে যাবে, সেজন্য এটাকে বলা হচ্ছে এক ধাপ বিশিষ্ট। আর এই ক্ষেত্রে এক ধাপ বিশিষ্ট না, এটা ধাপে ধাপে বের হবে। এখানে 3টা ধাপে ফলাফলটা বের হবে। প্রথমে তুমি জানতে পারবে প্রতিষ্ঠানটার মোট মুনাফাটা কি,
তারপরে জানতে পারবে প্রতিষ্ঠানের পরিচালন মুনাফাটা কি, কত। এরপরে তুমি জানতে পারবে ফাইনালি নিট মুনাফাটা কত। এইটা জানার জন্য তোমাকে আগে 1, 2 এটা শেষ করে তারপরে 3 নাম্বার, তার মানে 3টা ধাপে রেজাল্টটা তুমি জানতে পারবে। সেই জন্য এটাকে বহুধাপ বিশিষ্ট আয় বিবরণী বলা হয়। তো ভিউয়ার্স, আজকে আমরা আর্থিক বিবরণীর সংক্ষেপে বেসিক দেওয়ার চেষ্টা করেছি। আমরা পরের ক্লাসে বিশদ আয় বিবরণী সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করব। আজকের ক্লাস এখানেই সমাপ্তি করছি। সকলের সুস্বাস্থ্য কামনা করছি এবং সকলকে নিয়মিত ক্লাস অনুসরণ করার জন্য অনুরোধ করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। ওকে ভিউয়ার্স, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।